দুজনের প্রাণহানি, 24 ঘন্টায় নতুন আক্রান্ত 665 জন। নোয়াখালীতে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু। স্বাস্থ্যবিধি না মানার প্রবণতায় দেশে করোনা সংক্রমণ বাড়ছে, বেশি আক্রান্ত তরুণ ও যুবকরা। ঢাকা সহ পার্শ্ববর্তী 4 শহরে কারফিউ জারির পরামর্শ। আসসালামু আলাইকুম, স্বাগত আরটিভির জেলা সংবাদে। শুনছিলেন শিরোনাম, আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। গত 24 ঘন্টায় দেশে কোভিড-19 মারা গেছে 2 জন। এ সময় আক্রান্ত হয়েছে 665 জন। দেশে একদিনে এটি সর্বোচ্চ সংখ্যক করোনা আক্রান্ত রোগী শনাক্ত হলো। সব মিলিয়ে এখন দেশে করোনা রোগীর সংখ্যা 9445 জন। মোট মৃত্যু হলো 177 জনের। নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, এ পর্যন্ত সারা দেশে 1063 জন করোনা রোগী সুস্থ হয়েছে। আরও জানাচ্ছেন মুক্তা মাহমুদ। অনলাইন স্বাস্থ্য বুলেটিনের শুরুতেই দেশে এ পর্যন্ত কোভিড-19 আক্রান্ত 1063 জনের সুস্থ হওয়ার খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। তবে 24 ঘন্টায় কতজন সুস্থ হলেন সে তথ্য জানানো হয়নি। যদিও 2 মের বুলেটিনে মোট 177 জনের সুস্থ হওয়ার তথ্য দেওয়া হয়েছিল। 81,434টি বুলেটিনে জানানো হয় 24 ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে 5,214টি, যার মধ্যে পরীক্ষা করা হয়েছে 5,368টি নমুনা। এতদিনকার মধ্যে আজকে সর্বাধিক 24 ঘন্টা শনাক্ত হয়েছে 665 জন। আজকে 2 জন মৃত্যুবরণ করেছেন গত 24 ঘন্টায়। তারা দুজনই ঢাকার বাইরে, 11 থেকে 20 বছর বয়সের একজন এবং 60 একজন। 24 ঘন্টায় আইসোলেশনে রাখা হয়েছে 65 জনকে। এ নিয়ে মোট আইসোলেশনে আছেন 1,637 জন। নতুন করে 9,874 জনকে প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়। বর্তমানে মোট কোয়ারেন্টিনে আছেন 67,739 জন। আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন 60 জন এবং এ পর্যন্ত 1082 জন। প্রাতিষ্ঠানিক এবং হোম কোয়ারেন্টাইনে ছাড় পেয়েছেন এ পর্যন্ত 1,92,592 জন। সংক্রমণ এড়াতে আবারও সাধারণ মানুষকে জটলা না করে ঘরে থাকতে ও নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়া সহ হাঁচি কাশির সময় মুখ ঢেকে রাখার পরামর্শ দেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। রোগীর সুস্থতার যে ক্রাইটেরিয়া ঠিক করেছে, এই ক্রাইটেরিয়া অনুযায়ী এইসব রোগী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। মুক্তা মাহমুদ, আরটিভি, ঢাকা। করোনা আক্রান্ত সাংসদ শহীদুজ্জামানের সংস্পর্শে আসায় আরও 2 এমপি সহ 6 ভিআইপি ছাড়াও অন্তত 100 জনকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলেছে নওগাঁ স্বাস্থ্য বিভাগ। এদিকে করোনা উপসর্গ নিয়ে নোয়াখালীতে আজ 1 জন মারা গেছেন। এছাড়াও হাতিয়ায় আক্রান্ত হয়েছেন 2 স্বাস্থ্যকর্মী। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন মাসুদ মোস্তাহিদ। করোনা আক্রান্ত নওগাঁ 2 আসনের সাংসদ শহীদুজ্জামানের সংস্পর্শে আসায় নওগাঁ 6 আসনের এমপি ইসরাফিল আলম, নওগাঁ 3 আসনের এমপি সলিমউদ্দিন তরফদার, জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, জেলা প্রশাসক হারুনুর রশিদ, পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান ও সিভিল সার্জন আখতারুজ্জামান হোম কোয়ারেন্টিনে রয়েছেন। এদিকে নোয়াখালীর সেনবাগের কাবিলপুরে করোনার উপসর্গ নিয়ে এক মাদ্রাসা ছাত্রীর মৃত্যু হয়েছে। এই ঘটনার পরেই মৃতের বাড়ি লকডাউন করেছে প্রশাসন। এই প্রথম নোয়াখালীর হাতিয়ায় 2 জনের করোনার রিপোর্ট পজিটিভ এসেছে। তারা 2 জনই স্বাস্থ্যকর্মী। কুড়িগ্রামে এক স্বাস্থ্যকর্মী সহ নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 4 জন। চট্টগ্রামে নতুন করে 3 জনের করোনা শনাক্ত হয়েছে। প্রথমবারের মতো চট্টগ্রামের সন্দ্বীপ ও রাঙ্গুনিয়া উপজেলায় করোনা রোগী পাওয়া গেছে। ময়মনসিংহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা 150 জন ছাড়িয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আরও 4 জন স্টাফের করোনা শনাক্ত হয়েছে। দিনাজপুরে গত 24 ঘন্টায় নতুন করে আরো 3 জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে 20 জন হয়েছে। ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় আরো 1 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গাইবান্ধায় এক চিকিৎসক ও এক পুলিশ কর্মকর্তা সহ আরো 4 জনের করোনা ভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা হলো 23 জন। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নতুন করে এক নারী করোনা শনাক্ত হয়েছে।
ঝালকাঠিতে নতুন করে দুজনের করোনা শনাক্ত হওয়ার ঘটনায় আশেপাশের 20টি বাড়ি লকডাউন করেছে জেলা প্রশাসন। ঝিনাইদহের কোটচাঁদপুরে ঢাকা নারায়ণগঞ্জ থেকে আসায় দুটি পরিবারের 7 সদস্যকে রাখা হয়েছে প্রাথমিক বিদ্যালয়ের হোম কোয়ারেন্টিনে। কুড়িগ্রামে আরো 4 জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 22 জনে। মুন্সিগঞ্জ সিভিল সার্জনের গাড়ি চালক ও অফিসের 5 কর্মকর্তা সহ জেলায় নতুন করে 46 জন করোনা শনাক্ত হয়েছেন। মাসুদ মুস্তাহিদ, RTV। নোয়াখালীর হাতিয়া থেকে এখন সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইসমাইল হোসেন কিরণ। কিরণ, হাতিয়ায় তো 2 জন স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছে, এ বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে? এছাড়াও সেখানকার মানুষ কতটা লকডাউন মানছে? জি সিনথিয়া, আপনি যেমনটি বলেছিলেন, অবশেষে হাতিয়াকে করোনা মুক্ত রাখা গেল না। প্রশাসনের সকল ধরনের প্রচেষ্টাই কালকে ব্যর্থ প্রমাণিত হলো। কালকে রাতে 10টায় যখন সংবাদ এসেছে যে হাতিয়াতে 2 জন করোনা রোগী আক্রান্ত হয়েছে এবং তাদের দ্বীপবাসীর মধ্যে উদ্বেগ, উৎকণ্ঠা এবং এক ধরনের আশঙ্কা, আতঙ্ক বিরাজ করতেছে। হাতিয়ার উপজেলা স্বাস্থ্য ক্ষেত্রে 2 জন কর্মচারী করোনা আক্রান্ত হয়েছেন। এটা হলো সবচেয়ে বড় উদ্বেগ, উৎকণ্ঠার সংবাদ। রাত 10টায় যখন সংবাদ আসে যে তারা করোনা পজিটিভ এবং তাদের করোনা আক্রান্ত হয়েছেন, তখন তার আধা ঘন্টা আগেও তারা হাসপাতালে দায়িত্ব পালন করতেছিল। এতে করে তারা যেসব হাসপাতালে দায়িত্ব পালন করা অবস্থায় যেসব রোগীর সংস্পর্শে এসেছেন এবং রোগীর অভিভাবকদের সংস্পর্শে এসেছেন, তাদের ভিতরে এক ধরনের উদ্বেগ, উৎকণ্ঠা কাজ করতেছে। হাতিয়াতে এই প্রথম 2 জন রোগী করোনা আক্রান্ত হয়েছেন, এ সংবাদ নিশ্চিত হওয়ার পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার মধ্যে প্রথম হলো রাতেই একজনের বাড়ি পৌরসভা 3 নম্বর ওয়ার্ডে এক করোনা রোগীর বাড়িতে গিয়ে উপজেলা প্রশাসন তার বাড়িটি লকডাউন করে দিয়েছেন এবং তার সাথে সার্বক্ষণিক নিবিড়ভাবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে। আজকে সকাল। ধন্যবাদ। এতক্ষণ হাতিয়া থেকে জানাচ্ছিলেন ইসমাইল হোসেন কিরণ। স্বাস্থ্যবিধি না মানায় দেশের তরুণ ও যুবকরাই করোনা ভাইরাসে বেশি আক্রান্ত হচ্ছে। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের তথ্যের মতে দেশে মোট শনাক্তের 65% বয়স 20 থেকে 50 বছরের মধ্যে। লকডাউন অমান্যকারীরা নিজেরা যেমন আক্রান্ত হচ্ছে, তেমনি পরিবারের সদস্যদেরও ঝুঁকিতে ফেলছে। এই অবস্থায় ঢাকা সহ সবচেয়ে বেশি আক্রান্ত 4 শহরে কারফিউ জারির পরামর্শ দিয়েছে করোনা বিষয়ক জাতীয় কমিটির উপদেষ্টা অধ্যাপক ABM আব্দুল্লাহ। জাহিদ রহমানের রিপোর্ট। সংক্রমণ ঠেকাতে গত 1 মাস ধরে সাধারণ ছুটি দিয়ে সবাইকে ঘরে থাকতে বলছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে দিন যতই যাচ্ছে রাস্তা আর অলিগলিতে জটলা ততই বাড়ছে। এদের বেশিরভাগই বয়সের তরুণ অথবা যুবক। অনেকেরই ধারণা তরুণ বা যুবকদের আক্রান্ত হওয়ার ঝুঁকি কম, তাই নানা অজুহাতে ঘরের বাইরে এরা। বয়স্ক লোকের বেশি হয় শুনছি, আর বাচ্চাদের, শিশুদের, এই 2 জনেরই বেশি হয় আর কি। বয়স টয়স বুঝি না, যার রোগ দেয় তাই দেয়। কেনাকাটা করতে আসছি, নিচে দেখতে আসছি যে পরিস্থিতি কি অবস্থা। অন্য দেশে হয়তো বা বয়স্ক লোকদের হচ্ছে, কিন্তু আমাদের দেশে তরুণদের বেশি হচ্ছে, কারণ এখানে আমরা যদি রাস্তায় দেখি বেশিরভাগ তরুণ লোকরা। জানতেছি মে মাসের 7 তারিখ ডেঞ্জার লাইন, তো এই পর্যন্ত যদি এই জরুরি অবস্থা করা হয় তাহলে কিছুটা ভালো হবে, কারণ আমাদের তরুণরা এফেক্ট হচ্ছে বেশি। অথচ পরিসংখ্যান বলছে দেশে 10 বছরের উপরে 10 ভাগ, 11 থেকে 20 বছরে 8 ভাগ, 21 থেকে 30 বছরে 24, 31 থেকে 40, 22, 41 থেকে 50, 18, 51 থেকে 60, 15 এবং 60 ঊর্ধ্ব শতকরা 10 ভাগ। অর্থাৎ শিশু ও প্রবীণদের চেয়ে তরুণ ও যুবকরাই বেশি আক্রান্ত হয়েছেন। আইডিসিআর বলছে সামাজিক সংক্রমণের জন্য তরুণ যুবকদের অবাধ চলাচলই দায়ী। বয়স ভিত্তিক পর্যালোচনা করেন তাহলে দেখবেন 21 থেকে 50 বছরের ভিতর প্রায় 65%। 26শে মার্চে ছুটি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ঘরের বাইরে যারা বের হচ্ছেন তাদের অধিকাংশ তরুণ। করোনা মোকাবেলায় জাতীয় টেকনিক্যাল কমিটির উপদেষ্টা বলেন, সংক্রমণ ঠেকাতে সবচেয়ে আক্রান্ত ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদী জেলায় কঠোর ব্যবস্থা নিতে হবে। এরা যদি অনাক্রান্ত থাকে তাহলে আমাদের দেশে আক্রান্ত হবে না অন্যরা, এরাই কিন্তু যত্ন নেবে। এরা আসছে না, আমরা খুব বিরক্ত হয়ে গেলাম, তাহলে হবে না। আমাদের ল এনফোর্সিং অথরিটি খুব কাজ করছে, কিন্তু বলছে যে এরা কথা শুনছে না। এরা কথা শুনবে না, সাইকোলজিস্ট আপনি জিজ্ঞাসা করেন, এরা কথা শুনবে না। এদেরকে বুঝালে আবার কথা শুনবে। গভর্নমেন্টকে কঠোর হওয়া ছাড়া কোনো উপায় নাই। সেখানে আইন শৃঙ্খলার আরো কঠোর হতে হবে, সেখানে যতটা হওয়া উচিত
এবং লাস্ট স্টেজ হিসেবে মনে হয় বেশি দেরি না করে এটা যদি আমরা সংক্রমণ রোধ না করতে পারি তাহলে তো সমস্যা হবে। সেজন্য জরুরি ভিত্তিতে আমার মনে হয় কার্ফিউ দেওয়া উচিত এখনই। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বলছে তরুণদের সামাজিক মেলামেশার কারণেই করোনা ভাইরাস তাদের মাধ্যমে বয়স্কদের আক্রান্ত করছে। এ ব্যাপারে সবাইকে আরো সতর্ক হতে হবে। জাহিদ রহমান, RTV, ঢাকা। করোনার কারণে শরীয়তপুরের নড়িয়ার খাদ্য সংকটে থাকা অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন হায়দার শিকদার নামে এক মধ্যবিত্ত ব্যবসায়ী। গত এক সপ্তাহ ধরে নিজের টাকায় খাদ্য সামগ্রী বাজার থেকে কিনে নড়িয়া উপজেলার কালিকা প্রসাদ এলাকায় নিজ বাড়ি বসেই তা অর্ধেক দামে কর্মহীন মানুষের কাছে বিক্রি করছেন তিনি। প্রতিদিন প্রায় 1 থেকে 150 নিম্ন আয়ের মানুষ তার কাছ থেকে অর্ধেক দামে এসব খাদ্য সামগ্রী কিনে নিচ্ছেন। করোনায় দুর্যোগে সময় হায়দার শিকদারের এমন মানবিক উদ্যোগে খুশি স্থানীয়রা। যাতে বাজারে না যায়, ভিড়ে না যায়, অসুখ বিসুখ যাতে মানুষের ছোঁয়া ছাড়া না হয়, ওই হিসাব করে আমি সব জিনিস অর্ধেক দামে মূল্য দামে দিতেছি। নদী মাল যত যাচ্ছে সব মালেই দেখা যায় কেজি প্রতি 20 টাকা, 15 টাকা, 25 টাকা এবং ছাড় আছে। দেখা যায় 1000 টাকা মালে পেতে কমসে কম 400 টাকা সেভ হয়। অর্ধেক দামে বিক্রি করতেছে। আমিও নেওয়ার জন্য আসছি, এলাকার অনেক লোকে নেওয়ার জন্য আসছে। খুব এখানে একটু দাম কম পাইছি, এই জন্য আসছি। এদিকে লকডাউনের কারণে কর্মহীন মানুষদের সহায়তার পাশে দাঁড়িয়েছেন পিরোজপুরের কাউখালী উপজেলা চেয়ারম্যান আবু সাইদ মিয়া মনু। রমজান উপলক্ষে তিনি উপজেলার 8000 পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। শরীয়তপুরের নড়িয়ার রমজান উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে কর্মহীন 1400 পরিবারকে খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে। অন্যদিকে টাঙ্গাইলের ভুয়াপুরে 50 ভাগ ভর্তুকিতে কৃষকের মাঝে কম্বাইন হারভেস্টার বিতরণ করেছে স্থানীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোটমনির। পরে এই মেশিন দিয়ে গোবিন্দবাসী এলাকায় ধান কাটার উদ্বোধন করেন তিনি। এ সময় স্থানীয় উপজেলা চেয়ারম্যান আব্দুল হালিম সহ ছাত্রলীগ, কৃষক লীগ ও যুবলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অন্যদিকে সুতিয়াখালী সৌর বিদ্যুৎ প্রকল্পের উদ্যোগে এবং HDF সিসিন পাওয়ার লিমিটেডের পরিচালক শেখ মোহাম্মদ শফিকুল ইসলামের পক্ষ থেকে ময়মনসিংহের জেলা প্রশাসন ও র‍্যাব 14 সদস্যদেরকে 35,000 মাস্ক প্রদান করা হয়েছে। দেশের বিভিন্ন জেলা থেকে কাজে যোগ দিতে আজও গার্মেন্টস ও কলকারখানার কর্মরত শ্রমিকরা ভিড় করছে নদী বন্দর ও ফেরিঘাটে। ভোলার ইলিশা ঘাটে ফেরিতে যেতে না পেরে গার্মেন্টস কর্মীরা ভেদুরিয়া ঘাট থেকে স্পিডবোট ও ট্রলারে চড়ে ঢাকা যাওয়া শুরু করেছে। এদিকে চাকুরিতে যোগ দিতে আজও শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটের শিমুলিয়া ঘাটে ঢাকামুখী দক্ষিণবঙ্গের হাজারো শ্রমজীবী মানুষের চাপ দেখা গেছে। অষ্টম দিনের মতো সকালে ফেরিগুলোতে গাড়ির তুলনায় লোক সংখ্যাই ছিল বেশি। ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর সহ দেশের বিভিন্ন জেলায় খুলে দেওয়া ফ্যাক্টরি, কলকারখানা চাকুরিতে যোগ দিতে পরিবার পরিজন নিয়ে ফিরে আসছেন অনেকে। ভোলার ইলিশা ঘাট থেকে এই বিষয়ে জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী অমিতাভ অপু। অপু, ঘাটে কি এখনো ঢাকাগামী শ্রমিকদের আনাগোনা দেখতে পাচ্ছেন? এই বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? সিনথিয়া, আপনি যেটা জানতে চেয়েছেন যে ভোলা থেকে যে শ্রমিকরা ঢাকা, চট্টগ্রাম সহ নারায়ণগঞ্জ সহ বিভিন্ন গার্মেন্টস কর্মীরা কিন্তু গত 7 দিন ধরেই ভোলার ইলিশা এবং ভেদুরিয়া ঘাটে তারা ভিড় করে। তো তাদেরকে কিন্তু প্রশাসনের অনুমতি না থাকায় পুলিশ, কোস্টগার্ড, নৌ পুলিশ এরা কিন্তু বাধা দিচ্ছে ফেরিতে উঠতে। তো এই সুযোগে কিন্তু তারা ট্রলার এবং স্পিডবোট নিয়ে যাতায়াত শুরু করে। তো গত 2 দিন ধরে প্রচন্ড প্রশাসনের কড়াকড়ির কারণেই কিন্তু ইলিশা ফেরিঘাটে আর যাত্রীরা ততটা যেতে পারছিল না। এটাকে উপেক্ষা করে কিন্তু ওই যাত্রীরা আবার আজকে সকালবেলায় কিন্তু ভেদুরিয়া ঘাটে গিয়ে জড়ো হয় এবং স্পিডবোট যোগে তারা বরিশাল হয়ে তারা কিন্তু হয়ে আবার ঢাকায় যাওয়ার জন্য তারা প্রস্তুতি নেয় এবং এভাবে যাচ্ছিল। এবং গত 7 দিন ধরে কিন্তু এই অনবরত যাতায়াতের মধ্য দিয়ে কিন্তু করোনা বিস্তারের একটি আশঙ্কা করছে এলাকার মানুষ। তারা মনে করে এই যে মানুষগুলো ঘাটে এসে ভিড় করছে, জড়ো করছে এবং এরা আবার বাড়ি ফিরে যাচ্ছে, আবার যাওয়ার জন্য চেষ্টা করছে, এরকম পরিস্থিতির কারণে কিন্তু স্বাস্থ্য ঝুঁকি দেখা দিয়েছে প্রচন্ডভাবে ভোলা এলাকাতে। এই ভোলাতে আজকে আমাদের এখানে যে স্বাস্থ্য এবং ত্রাণ বিষয়ক যে প্রধানমন্ত্রীর নির্দেশে যে সচিব দায়িত্ব পালন করছেন আবুল কালাম আজাদ, তিনি ভোলা এসেছেন। তিনি কিন্তু স্বাস্থ্য বিভাগে গিয়ে ভোলা হাসপাতাল পরিদর্শন করে ভোলা একটি PCR ল্যাব স্থাপনের আশ্বাস দিয়েছেন। এবং তিনি আরেকটি জানিয়ে রাখি আপনাকে সিনথিয়া, যে ভোলাতে 426 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে
490 জনের নমুনা পরীক্ষা করেছে, এর মধ্যে 426 জনের নমুনা পরীক্ষার নেগেটিভ এসেছে। কিন্তু এরপরে কিন্তু যে 5জন আক্রান্তর বিষয় ভোলাতে রয়ে গেছে, একজনের কিন্তু এর মধ্যে নেগেটিভ এসেছে। তো ভোলা কিন্তু এখনো কিন্তু সংখ্যামুক্ত না, যে কোনো মুহূর্তে করোনা মানুষের যে আসা যাওয়া এবং ধন্যবাদ। ভোলা থেকে জানাচ্ছিলেন অমিতাভ অপু। এবারের বড় মৌসুমে দেশের বিভিন্ন জেলায় ধানের ভালো ফলন হলেও করোনার কারণে দেখা দিয়েছে শ্রমিক সংকট। এই সংকট মোকাবেলায় আবার বিভিন্ন জায়গায় সরকারি ও ব্যক্তিগত উদ্যোগে অনেকে কৃষকদের সহায়তায় এগিয়ে আসছেন। ঝালকাঠির নলছিটি উপজেলার পাওতা গ্রামের কৃষক হানিফ মল্লিকের 2 বিঘা জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। দিনাজপুরের হিলিতে করোনা ভাইরাস আক্রান্ত এক কৃষকের 1 বিঘা জমির ধান কেটে দিয়েছেন উপজেলা আওয়ামী লীগ নেতাকর্মীরা। কুমিল্লা 14 গ্রামে কৃষকদের শ্রমিক সংকট নিরসনে 3টি কম্বাইন হারভেস্টার মেশিনের মাধ্যমে ধান কাটা ও মাড়াইয়ের ব্যবস্থা করেছেন স্থানীয় সাংসদ মুজিবুল হক। এছাড়াও রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র এলাকায় ধান কাটতে যাওয়ার জন্য কুমিল্লায় আটকে পড়া শ্রমিকদের বেলা 11টায় 4র্থ দফায় 3টি বাসে করে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। দর্শক, হবিগঞ্জের ধান কাটার খবর জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইদুজ্জামান জাহির। জাহির, হবিগঞ্জে ধান কাটার ক্ষেত্রে শ্রমিক কি সংকটে রয়েছে, এ বিষয়ে স্থানীয় প্রশাসন কি কৃষকদের কোনো সহায়তা করছে কিনা? মূলত আপনি যে প্রশ্নটি করেছেন যে হবিগঞ্জে শ্রমিক সংকট নেই বললেই চলে। হবিগঞ্জে 1,20,800 হেক্টর জমি পুরো ফসল চাষ করা হয়েছে। তো যখন ধান কাটা শুরু হয়েছে তখন থেকে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন জেলা থেকে প্রায় 2,000 শ্রমিক এবং আমাদের চা বাগান থেকে 500 শ্রমিক এনে আমাদের যে বাডি অঞ্চল মানে 46,360 হেক্টর জমির ধান ইতিমধ্যে হেক্টরের মধ্যে 90 ভাগ ধান কেটে ফেলা হয়েছে এবং উঁচু অংশে যেখানে 74,440 হেক্টর জমি রয়েছে সেখানে প্রায় 50 ভাগ মানে 50 ভাগের মতো ধান কাটা হয়ে গেছে। তো মূলত এখানে হবিগঞ্জ জেলায় সারা জেলায় শ্রমিক সংকট নেই বললে চলে। এখন পর্যন্ত 1,20,800 হেক্টর জমির মধ্যে বলা চলে যে 70 ভাগ ধান ইতিমধ্যে কৃষক কেটে নিয়ে গেছে বাড়িতে। চিন্তা এই ছিল আমার কাছে হবিগঞ্জ জেলা থেকে কৃষি সর্বশেষ খবর। ধন্যবাদ। এতক্ষণ সাইদুজ্জামান জাহির জানাচ্ছিলেন হবিগঞ্জ থেকে। ঢাকা থেকে নিখোঁজের 1.25 মাস পর সন্ধান মিলেছে ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজলের। বেনাপোলের সাদিপুর সীমান্তবর্তী একটি মাঠ থেকে তাকে উদ্ধার করেছে বিজিবি। তিনি বেনাপোল পোর্ট থানা পুলিশের হেফাজতে আছেন বলে ওসি মামুন খান নিশ্চিত করেছেন। গত 10 মাস সন্ধ্যায় রাজধানীর হাতিরপুলের পক্ষকালের অফিস থেকে বের হয়ে সাংবাদিক শফিকুল ইসলাম কাজল। এরপর থেকে তার কোনো সন্ধান না পেয়ে পরদিন 11 মার্চ চকবাজার থানায় সাধারণ ডায়েরি করেন তার স্ত্রী জুলিয়া ফেরদৌসী নয়ন। 13 মার্চ জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে শফিকুল ইসলাম কাজলকে সুস্থ অবস্থায় ফেরত দেওয়ার দাবি জানায় তার পরিবার। বাংলাদেশে অনুপ্রবেশের সময় আটক হওয়া 28 রোহিঙ্গাকে নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচরে রাখা হয়েছে। এই প্রথম কোন রোহিঙ্গা গোষ্ঠীকে পুনর্বাসনের জন্য ভাসানচরে নেওয়া হয়েছে। শনিবার রাতে বাংলাদেশে প্রবেশের সময় তারা বঙ্গোপসাগরে কোস্টগার্ডের হাতে আটক হয়। জানা যায় আটক হওয়া রোহিঙ্গাদের মধ্যে 19 জন মহিলা, 5 জন শিশু ও 4 জন পুরুষ রয়েছে। তাদেরকে শনিবার রাতেই ভাসানচরে নিয়ে 41 নম্বর গুচ্ছ গ্রামে রাখা হয়। তবে এসব রোহিঙ্গাদের স্থায়ীভাবে না অস্থায়ীভাবে ভাসানচরে জায়গা দেওয়া হবে তা এখনো নিশ্চিত হয়নি। এ বিষয়ে ভাসানচরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রশিদ জানান, আপাতত তাদেরকে পর্যবেক্ষণ করা হচ্ছে। পরবর্তীতে এদের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে। প্রায় 5,000 কোটি টাকা বিনিয়োগে দেশের বৃহত্তম জয়পুরহাট পোল্ট্রি শিল্প এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। প্রায় 10,000 মুরগি খামারে মোট বিনিয়োগের মধ্যে ব্যাংক ঋণের পরিমাণ প্রায় 4,000 কোটি টাকারও বেশি। করোনার কারণে জনজীবন স্থবির হওয়ার এই বিপুল পরিমাণ পুঁজি হারানোর ভয় দেখা দিয়েছে। এদিকে ঝিনাইদহে শৈলকুপায় করোনার কারণে মাছ ও সবজির দাম না পেয়ে বিপাকে আছে কৃষক। প্রতিনিধিদের তথ্যছবিতে অভি ইসলামের রিপোর্ট। জয়পুরহাট জেলায় ছোট বড় মিলিয়ে প্রায় 10,000 মুরগির খামার, 100টি হ্যাচারি এবং 16টি ফিড মিল রয়েছে। খামারগুলোতে বছরে প্রায় 2 লাখ মেট্রিক টন মুরগির মাংস, প্রায় 40 কোটি ডিম উৎপাদন হয়।
দেশের মানুষের আমিষের চাহিদার 50 ভাগেরই যোগান দিচ্ছে এখানকার পোল্ট্রি খামারগুলো। তবে করোনার কারণে দেশের অধিকাংশ জেলা লকডাউনে পড়ে গেলে মুরগি ও ডিম জেলার বাইরে যাচ্ছে না। 2,85,00,000 প্রতিদিন আজকে ব্যবসায়ীদের লস হচ্ছে। আমাদের আরও কয়েকটি ফিড মিল হয়তো এই মাসে শাটডাউন দিতে আমরা বাধ্য হব। আর্থিক প্রণোদনার অত্যন্ত যৌক্তিক একটা অংশ যেহেতু যদি জয়পুরহাটে প্রদান করা হয়, সেক্ষেত্রে আমাদের খামারিরা আবার ঘুরে দাঁড়াতে পারবে। এ শিল্পে স্থায়ী ও চলতি মূলধন হিসেবে কমপক্ষে 5,000 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। বর্তমানে করোনার কারণে প্রতিদিন এখানে লোকসান গুনতে হচ্ছে প্রায় 3 কোটি টাকা। ব্যবসা এমন পর্যায়ে আমার মনে করেন বর্তমান 80 লাখ টাকা ঋণ আছে। আমরা যারা পোলট্রি শিল্পের সাথে জড়িত সর্বশান্ত হয়ে যাওয়ার উপক্রম। এদিকে ঝিনাইদহের শৈলকুপায় করোনার কারণে বিপাকে পড়েছে মাছ ও সবজি চাষিরা। তারা বলছেন উৎপাদিত ফসল বিক্রি করতে না পারলে ঋণ শোধ করতে পারবেন না তারা। লাভের আশা করছিলাম, কিন্তু করোনা ভাইরাসের কারণে এখন এই কলা বিক্রয় হচ্ছে না বা পেঁপে বিক্রয় করতে পারতেছি না। আমরা আর্থিক সমস্যায় পড়ে গেছি এবং যে ব্যাংক ঋণ নিছি সেটা আমরা হয়তো যে সুদ আসবে সেটা আমরা দিতে অক্ষমতা প্রকাশ করব। এ সময় সুদ মওকুফ করারও আহ্বান জানান তারা। অভি ইসলাম, টিভি। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। করোনায় আরো 2 জনের প্রাণহানি, 24 ঘন্টায় নতুন আক্রান্ত 665 জন। নোয়াখালীতে করোনা উপসর্গ নিয়ে 1 জনের মৃত্যু। স্বাস্থ্যবিধি না মানার প্রবণতা, দেশে করোনা সংক্রমণ বাড়ছে, বেশি আক্রান্ত তরুণ ও যুবকরা। ঢাকা সহ পার্শ্ববর্তী 4 শহরে কারফিউ জারির পরামর্শ। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। দর্শক, আরটিভি করোনা হেল্পলাইন সরাসরি সম্প্রচার হয় প্রতিদিন বিকেল 3টায় ও রাত 9টায়। করোনা নিয়ে আপনার জিজ্ঞাসা, প্রশ্ন, অভিযোগ, মতামত জানান অথবা আপনার সংক্ষিপ্ত প্রশ্ন অথবা বক্তব্য ভিডিও করে আপলোড করুন আরটিভির ফেসবুক পেজে। জেলা সংবাদ এই পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। ধন্যবাদ সবাইকে।